উদাসী মনে নিঃশব্দে নোনা জল গড়িয়ে পড়লো গাল বেয়ে। মনে পড়লো প্রায় 2 বছর আগের কথা। যে হোক একদিন হুট করেই ভিডিও কল করে বসে জাংকুককে, আর তার পাশেই বসেছিল তেও। জাংকুক কল রিসিভ করে টুকিটাকি কথা বলার মাঝেই জাংকুকের এক বন্ধু তেকে লক্ষ্য করে জিজ্ঞেস করে, হেই জাংকুক, হু ইজ শি? জাংকুক খুবই স্বাভাবিকভাবে সব সময়ের মতো গম্ভীর স্বরে উত্তর দিয়েছিল, শি ইজ মাই কাজিন, নট ভেরি ইম্পর্ট্যান্ট। তখন এই কথার মধ্যে থাকা অবহেলাতে বুঝতে না পারলেও এখন তা ঠিকই উপলব্ধি করতে পারে সে। শুকনো এই সম্পর্কের মেয়াদ জাংকুক শেষ করার আগেই সে শেষ করে ফেলবে, কিন্তু এই যে মন মাঝারে বেসামাল অনুভূতি, সেটা কিভাবে শেষ করবে? এদিকে জাংকুক পাইচারি করছে রুমের এই মাথা থেকে ও মাথা, কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছে না। মেয়েটার দুরূহ চাহনি, কঠিন শব্দ জাংকুক মানতে নারাজ। এই লৌহ মানবী শক্তভাষী তেকে সে চেনে না, নাকি পরিস্থিতির বশে নিজের কঠিন দেখানোর চেষ্টা মাত্র। এরই মধ্যে দরজায় টোকা পড়লো। বাহিরে দাঁড়ানো আরেমের কণ্ঠ ভেসে আসলো, জাংকুক রুমে আছো? জি আসুন। জাংকুকের অনুমতি পেয়ে আরেম রুমে প্রবেশ করলো। এক বাড়িতে থেকেও তাদের দূরত্ব আকাশ ও জমিনের ন্যায়। বাপ ছেলের দেখা প্রায় সপ্তাহ খানেক পর আরেম মনে মনেই সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়লো। ছেলেটার সাথে দূরত্বের কারণ হিসেবে নিজের অবিচার বেশি খুঁজে পেলেন তিনি। তোমায় তো আর বাড়িতেই দেখা যায় না জাংকুক, সকালের নাস্তার টেবিলেও না, আর না রাতের ডিনারের সময়। এইভাবে ব্যস্ত সময় পার করলে শরীর খারাপ করবে তো। নিজের বাবার এরকম সূক্ষ্ম সূচক কথা শুনে জাংকুক মাথা তুলে তাকালো। বাবার দিকে যে কদিন পর তার নজর পড়েছে তা হাতে গোনার বাহিরে। ভালোবাসা যেন অভিমানের কাছে হেরে গেছে। শুকনো ঢোক গিলে নজর কার্নিশে রেখে তাচ্ছিল্যতার সঙ্গে বলল, কি অদ্ভুত না? হৃদরোগের ডাক্তার আমি, আর আমার শরীর খারাপের কথা এক ব্যবসায়ী মানুষ বলছে, যার কিনা আমায় নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না কোনোদিনই। জাংকুক! বাবার কথা অগ্রাহ্য করে জাংকুক আবারও বলল, প্রয়োজনে পাশে পাইনি তাকে, শুধু নানান সম্পর্ক সিদ্ধান্ত চাপিয়ে দিল আমার মাথায়। বাচ্চা ছেলেটার পাশে দাঁড়ানোর বদলে ব্যস্ত ছিল তখন নিজের নতুন জীবন শুরু করতে। যাই হোক, যা বলার জন্য এসেছেন বলে ফেলুন। ছেলের এরকম বেদনামূলক কথা শুনে আরেমের বুক কেঁপে উঠল। ভাষা খুঁজে পেল না ছেলের কথার বদলে কোনো উত্তর দিতে, তাই নিজের দুঃখ সংগোপনে ঢোক গিলে ফেললো। হাতে থাকা কাগজটা টি টেবিলের উপর রেখে বলল, তোমার আর তের রেজিস্ট্রি পেপার। আমি জানি তোমাদের সম্পর্কটা বেশি দূর এগোয়নি, কিন্তু আমি বলবো সম্পর্কটাকে একটা সুযোগ দিয়ে দেখো। বিয়েটা যেভাবেই হোক না কেন তোমার বিবাহের এক অটুট ও পবিত্র বন্ধনে আবদ্ধ। শরীয়ত মোতাবেক তোমাদের জীবন এক। আমার বিশ্বাস তে তোমায় কোনোদিনও নিরাশ করবে না। মেয়েটাকে তুমি ছোট থেকে নিজের চোখের সামনে দেখেছো। আশা করি তোমায় নতুন করে কিছু বোঝানো লাগবে না। জন্মের আগেই বাবা হারিয়েছে, আমি চাই না সম্পর্ক এগোনোর আগেই সে নিজের স্বামীও হারাক। তোমার চোখে আমি একটা ভালো বাবা হতে পারিনি, কিন্তু জাংকুক আমি মিনতি, তের সামনে আমাকে একটা ভালো শ্বশুর হওয়ার সুযোগ দিও। কথাটা বলে আর দাঁড়ালেন না আরেম। এদিকে নিস্তব্ধ হয়ে থাকলো জাংকুক। গলা ভারী হয়ে এলো। অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল টি টেবিলে রাখা রেজিস্ট্রি পেপারের ওপর। নিজের রুমের চেয়ারের মাথায় হাত দিয়ে আরেমকে বসে থাকতে দেখে ব্যাকুল বেগে ছুটে এলেন জিন। মনটা দূর দূর করছে। আরেমের কাঁধে হাত রেখে অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করলো, এইভাবে বসে আছো কেন? শরীর কি খারাপ লাগছে? আজ অফিসে যেতে হবে না, কিছু বলো। আরেম মাথা তুললেন। জিন এবার মনে হয় কেঁদে দিল বলে। এই মহিলাটার মন ভীষণ নরম, মায়ায় মোড়ানো। জাংকুকের মা দুনিয়া ছাড়ার প্রায় 9 মাস পর তিনি জিনকে বিয়ে করেন, নিজের ইচ্ছের বিরুদ্ধে, পরিবারের চাপে। তাদের কথা মতে জাংকুকের একটা মা প্রয়োজন। সময় পেরোলে আরেম উপলব্ধি করতে পারে তিনি সত্যি একটা বিস্ময়কর ভালো জীবন সঙ্গী পেয়েছেন, কিন্তু এর বদলে তিনি হারিয়ে ফেলেছেন তার ছেলেকে। জিনু,
আমি মনে হয় আমার ছেলেকে তৃতীয়বারের মতো হারিয়ে ফেলবো। আরে মেয়ের কম্পনরত গলার স্বর জিনকেও কাঁপিয়ে তোলে। অতঃপর আরেমের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আশ্বাস কণ্ঠে বলে, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। যখন জাংকুক নিজেকে এর সাথে অত্যাধিক সুখী দেখবে, তখন সে বুঝতে পারবে তার বাবা আর তার দাদুর নেওয়া সিদ্ধান্ত তার জন্য অমঙ্গল ছিল না। সন্ধ্যায় হাতে মিষ্টি নিয়ে হাজির রণবীর আর তার মা প্রিয়াঙ্কা। আজ বাড়িতে সবাই অবস্থিত। আলেয়া হাতে খাতা নিয়ে সোফায় এক কোণে বসে পড়েছে। তে জিন আর জিসুর সঙ্গে কিচেনের নাস্তা সাহায্য করছে। জাংকুক ড্রয়িং রুমের কোণে সিঙ্গেল সোফায় ল্যাপটপ নিয়ে কাজে ব্যস্ত। আরেম আর জেহব এটা সেটা নিয়ে কথা বলছে। এই সবের মধ্যে রণবীর আর প্রিয়াঙ্কা প্রবেশ করলো। তাদের দেখেই ছুটে এলো জিন। দুই জায়ের মিল যেন দুই বোনের মতো। কুশল বিনিময় করলো দুজনেই। জিসু তেও ভালো মন্দ জিজ্ঞাসা করলো। তারপর সবাইকে মিষ্টি মুখ করিয়ে জানালো রণবীরের চাকরি হয়েছে। সবাই অত্যন্ত খুশি হলো। জাংকুক রণবীরকে জড়িয়ে ধরে শুভ কামনা জানালো। আরেম রণবীরকে কাজের বিষয়ে নানান প্রশ্ন করলো, পোস্ট, স্যালারি, আরো নানান বিষয়। রণবীর সমস্ত কিছু চাচাকে বুঝিয়ে বলল। তাতে আরেম সন্তুষ্ট হলেন। রণবীর এবার জেহবের পাশে বসে। জেহব দাড়ির মাঝে আঙ্গুল চালিয়ে জিজ্ঞাসা করলো, হ্যান্ডসাম, কেমন আছো? দিন যাওয়ার সাথে সাথে আরো বেশি ইয়াং হয়ে যাচ্ছ যে, ব্যাপার কি? দাদি কি স্বপ্নে এসে চুমু দিয়ে যায়? রণবীরের কথায় সবাই হেসে উঠলো। দাদু নিজের হাতে থাকা লাঠি দিয়ে রণবীরের বাহুতে মেরে বলল, যা বেটা, দাদুর খোঁজ নেওয়ার সময় হয় না তো একটুও। কখন যে আল্লাহর ডাক আসে। ছি ছি ছি, দাদু এরকম কথা মুখেও আনে না। আমার সন্তানের বাচ্চার বিয়ে দেখা বাকি এখনো তোমার, আর তুমি কিনা যাওয়ার কথা বলছো? বদনা, ওহ সরি, বেদনা পেলাম। হতচ্ছাড়া, আগে বিয়ে কর, তারপর তো তোর বাচ্চা কাচ্চার বাচ্চাকে দেখতে পাবো। এই জরিনা, যা তো আমার রুম থেকে আমার ডায়েরি নিয়ে আয়। ওখানে কটা মেয়ের নাম্বার আছে, রণবীরের সাথে বেশ মানাবে। আলেয়া ভ্রু কুচকে তাকালো দাদুর দিকে। মানে কি, মেয়েগুলোর নাম্বার কি রণবীরের চাকরি পাওয়ার অপেক্ষায় রেখেছিল? তার ওপর নামের পিন্ডি দিয়ে আবার কাজ বলছে, যাবে না সে। আলেয়া আটসাট হয়ে বসে থাকলো সোফার কোণটায়। এমন ভান করলো যেন সে দাদুর কথা শুনতে পায়নি। এর মধ্যে আলেয়ার দিকে তাকিয়ে দাদু আবার বলে উঠলো, কি রে হালিমা, যাবি তো? এবার মাথাটা গরম হয়ে গেল আলেয়ার। হেঁটে উঠে বলল, সব মেয়েদের নাম্বার তোমার কাছে যখন আছে, তখন তুমি তো একটা বিয়ে করে নিতে পারো নাকি? গাড়ি তো নয় যেন শাদি.com অ্যাপ। বলি কি, আমাদের জন্য একটা স্মার্ট দাদি নিয়ে আসলেই তো পারো। আলেয়ার কথায় পুরো ড্রয়িং রুমে হাসির রোল পড়ে গেল। দূরে বসা জাংকুকও না চাইতেও হেসে দিল, জোরে নয়, ঠোঁট চেপে। তে দূরে দাঁড়িয়ে হাসতে হাসতে জাংকুকের দিকে তাকালো। লোকটা হাসছে। চাঁদ নিশ্চয়ই আজ নিজের পদ ভুলেছে। হাসির এক পর্যায়ে রণবীর দাদুর উদ্দেশ্যে বলল, চিন্তা নেই, দাদুর সময় হলে বিয়ে করে নেবে। মেয়ে আমার দেখা আছে, শুধু সে হ্যাঁ বললেই হয়। রণবীরের কথায় প্রিয়াঙ্কা জিনের সাথে কথা থামিয়ে রণবীরের দিকে বিস্ফোরিত চোখে তাকায়। শুধু তিনি নয়, ড্রয়িং রুমে বসে থাকা সমস্ত সদস্যের চোখ এখন রণবীরের দিকে। প্রিয়াঙ্কা অবাক স্বরে বলে, বাবু তুই প্রেম করছিস? রণবীর একদম ভরকে যায়। তার মতো ফিল্ম শুরু হওয়ার আগে ক্লাইম্যাক্স দেখিয়ে দিচ্ছে। নার্ভাস হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে বলে, আরে মা, তুমিও না। আমি বলেছি একটা মেয়ে আমার দেখা আছে, আমি প্রেম করছি, এটা আমি কখন বললাম? কে মেয়েটা? জিনের প্রশ্নে রণবীর উদ্বিগ্ন হয়ে পড়ে। মনে মনে নিজেকে ঝাড়ি দিয়ে বলে, কি উত্তর দিবি এবার? মেয়ে আর কেউ না, বড় মা, তোমারই মেয়ে আলেয়া। মনে মনে নিজের গোষ্ঠী উদ্ধার করে মুখে আমতা আমতা স্বরে বলে, ওটা সিক্রেট, সময় আসলে বলবো। পর রণবীর গিয়ে বসে আলেয়ার পাশে। জিজ্ঞাসা করে, পড়াশোনার কি খবর? পড়াশোনার ফোন নাম্বার নেই আমার কাছে, তাই তার খবর জানি না। আরে পরীক্ষার কথা জিজ্ঞাসা করছি। তো পরীক্ষার কথা পরীক্ষাকেই জিজ্ঞাসা করো। আমার সাথে তার দেখা হয়নি অনেকদিন, খবর বলবো কেমনে? আবার তার সাথে আমার সম্পর্ক খুব একটা ভালো না। আলেয়ার সিরিয়াস ভাবে এরকম আবল তাবল উত্তরে রণবীর ভরকে যায়। মাথায় হাত দিয়ে অবাক হয়ে বলে, হাই হাই আল্লাহ, পরীক্ষার চাপে পাগল হয়ে গেলি নাকি? ইস বেচারি, কম বয়সে মেন্টাল রোগী হয়ে গেলি। সমবেদনা জানাই আন্তরিক ভাবে। আলেয়া এবার উঠে দাঁড়ায়।
বাড়ালো, হাতে থাকা খাতা দিয়ে পরপর বাড়ি মারলো রণবীরের বুকে, তারপর হন হন করে হেঁটে উপরে চলে গেল। রণবীর বুকে হাত দিয়ে হেসে ফেললো। উফ, আমি শেষ। রাত প্রায় 11:10। নানান কাজে ব্যস্ত সময় পার করে রুমে আসে তে। ফ্রেশ হয়ে ঘুমানোর চেষ্টা করলেও ঘুম আসছে না তার। একাকী সময় কাটাতে ব্যালকনিতে দাঁড়ায়। খালার মতো চাঁদ ধীরে ধীরে আবারও ফুটিয়ে আসছে, কিন্তু তের কাছে চাঁদ সমস্ত রূপেই ভালো লাগে। এক কথায় চাঁদ তার একাকী কালের বন্ধু। হঠাৎই তের মন খারাপ হলো। 19 বছর বয়সেই নিজেকে এমন পরিস্থিতিতে পাবে তা ধারণার বাহিরে ছিল। গলা ভারী হয়ে এলো। আকাশের দিকে তাকিয়ে আপন মনেই বলল, বাবা ছাড়া পৃথিবীটা বড়ই কঠিন। এই কঠোর পৃথিবীতেও কেউ কারোর নয়। আমি যে বড়ই একা আব্বু। জন্মের আগেই তোমায় হারিয়েছি তো কি, আমাদের তো আত্মার সম্পর্ক। জানো, মাঝে মধ্যেই ভয় হয় আমার শেষ সম্বল। মাম্মা যদি আমার হাত ছেড়ে দেয় তোমার মতো, তাহলে তো আমি শেষ আব্বু। আমার আর কেউ থাকবে না তাহলে। তখন আমি দয়ার পাত্রী হয়ে যাব, আশ্রিতার নাম পাবো। ভালোবাসাহীনা জীবন মৃত্যুর থেকেও কঠিন। জাঙ্কুকের অস্থির লাগছিল। চোখের পাতা এক করতে না পারায় হাতে সিগারেটের প্যাকেট আর লাইটার নিয়ে ব্যালকনি পা দেওয়ার আগেই তের গলার আওয়াজ শুনে থেমে যায়। পা বাড়ালো না আর, থমকে দাঁড়িয়ে শুনে ফেলে তের প্রতিটা বাক্য। বুক ধক করে উঠল, অস্থির ভাবটা বাড়লো, ঘাড় বেয়ে বয়ে গেল এক শিহরণ। জাঙ্কুকের হসপিটালের উদ্বোধনী অনুষ্ঠান আজ। বিভিন্ন মানুষ দ্বারা পরিপূর্ণ লন এরিয়া। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দ্বারা ভরপুর এই পার্টি। জাঙ্কুকের কলিগ, হসপিটালের সাথে জড়িত প্রত্যেক মানুষই এখানে একত্রিত। নানা রকমের ড্রিঙ্কস, ফাস্টফুড, খাবার দাবারের কোনো ত্রুটি নেই। সবাই নিজ নিজ ভাবে মশগুল। ইউনো, সুগা আর জাঙ্কুক হাতে সফট ড্রিঙ্কস নিয়ে দাঁড়িয়ে আছে। নানান রকমের বিষয়ে কথা বলছে তারা। কিন্তু এইদিকে জাঙ্কুকের দৃষ্টি সামনে। তার থেকে কিছু দূরে দাঁড়িয়ে থাকা নেভি ব্লু কালারের লং গাউন পরিহিত মায়াবী মেয়ে তের দিকে। কোনো রকম ভাবে হাজার চেষ্টা করার পরেও তার চোখ জোড়া সরছেই না তের থেকে। চোখ দুটোর নাম বেশরম দিতে মন চাইছে। তের দিক থেকে দৃষ্টি সরানোর কথা ভাবলেই চোখ দুটো যেন জাঙ্কুককে হুমকি দিয়ে বলে, তের দিক থেকে আমাদের সরালে তোর নামে আমরা বিদ্রোহ ঘোষণা দেব। ভাগ্যিস জাঙ্কুক আজ চাশমিশ, না হলে সে আজ বেহায়ার টেক অর্জন করেই ফেলতো। এরই মধ্যে একটা অল্প বয়সী যুবক হেঁটে আসে তের কাছে। এসে হালকা হেসে কি যেন জিজ্ঞাসা করছে মেয়েটাকে। তে ঠোঁটের কোণে সুপ্ত হাসি টেনে অস্বস্তির মুখ নিয়ে ছেলেটির সাথে কথা বলছে। জাঙ্কুকের চোয়াল শক্ত হয়। আশা থেকে এখন পর্যন্ত এই নিয়ে প্রায় 4টা ছেলে তার সাথে আগ বাড়িয়ে কথা বলতে এসেছে। হুট করে জাঙ্কুকের রাগ হচ্ছে। মন বলছে মেয়েটা এত সুন্দর মায়াবী না হলেও পারতো। কি দরকার ছিল এত সেজে গুজে আসার? তার ওই মিষ্টি সাজে যে তার আশেপাশে পিঁপড়ের আমদানি হয়েছে সেটা কি মেয়েটা বুঝছে না? জাঙ্কুক নিজের ভাবনাই অবাক হয়, কিন্তু তারপরেও রাগ তার কমে না। মনে হচ্ছে সবার সামনে থেকে মেয়েটাকে নিয়ে বেরিয়ে যেতে। এইদিকে জাঙ্কুকের পাশে দাঁড়িয়ে থাকা ইউনো আর সুগা জাঙ্কুকের শক্ত চোয়াল আর দৃঢ় দৃষ্টি লক্ষ্য করে। কারো হৃদয় পুড়ছে, গন্ধ পাচ্ছিস সুগা? ইউনো কথাটা কিছুটা হেলি স্বরে বলে। সুগা হো হো করে হেসে দেয়। তাদের বন্ধুকে তারা মারাত্মকভাবে বুঝে। ইউনো কিছু একটা ভেবে পকেট থেকে মোবাইল বের করে আর ফোন করে তের সাথেই গল্পরত তার বউকে। ইউনোর ফোন পেয়ে তার বউ ভ্রু কুঁচকে ফোন রিসিভ করে বলে, কি ব্যাপার, আমায় দেখতে পেয়েও ফোন করছো কেন? কিছু দূরে দাঁড়িয়ে থাকা ইউনোর দিকে তাকিয়ে কথাটা বলে। ইউনো একটা উড়ন্ত চুমু ছুড়ে ফোন লাউড মোডে দিয়ে বলে, একটু আগে একটা ছেলেকে দেখলাম তের সাথে কথা বলতে, কি বলছিল সে? ইউনোর কথা শুনে সে হেসে দেয় আর বলে, একটা ছেলে দেখলে তোমরা মাত্র? এই নিয়ে 4 জন এসেছে। সবার একটাই কথা, মিস তে আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? অবশ্য তে ভদ্র মেয়ের মতো তা মানা করে দিয়েছে। কোয়োর প্রতিটা কথা জাঙ্কুকের কানে আসে। হাতে থাকা গ্লাস চেপে ধরে। মনে হচ্ছে এবার গ্লাসটা জাঙ্কুকের হাতেই ব্লাস্ট করবে। এরই মাঝে কোয়ো আবার বলল, এই যে শোনো না। হ্যাঁ বলো না। জাঙ্কুক ভাইজানকে বলো তেকে চোখে চোখে রাখতে, না হলে মেয়েটার মায়ায় ভরপুর চেহারায় যে কেউ হারিয়ে যাবে, তারপর ফুরুত হবে। কথাটা কয়েও হেসেই বলল, কিন্তু তার কথা তের কান পর্যন্ত পৌঁছালো না। বউয়ের কথা ইউনো অমায়িক হেসে বলল, আর কি জান, যার বউ সে বুঝবে। না হলে চোখের সামনে দেখুক তার বউকে অন্য কেউ নিয়ে উড়াল দিচ্ছে। সে তো আর বাচ্চা নয়, নিজের সব ভালো বোঝার ক্ষমতা থাকলে নিশ্চয়ই এই বিষয়ে সচেতন হবে। ইউনো কথাটা কিছুটা জাঙ্কুককে ঝাড় দিয়ে বলল, তারপর ফোন কেটে দিল। তার
আগে অবশ্য কোয়োকে লাভ ইউ বলা বাদ দিল না। ইউনো ফোন পকেটে ঢুকিয়ে সুগার দিকে তাকিয়ে চোখ টিপ দিল। সুগাও কম যায় নাকি। সুযোগের সদ্ব্যবহার করে সেও জাঙ্কুককে বিদ্রুপ করে বলল, আমার বউ হলে তাকে আমি চোখের পলকে সাজিয়ে রাখতাম, বগলের তলায় লুকিয়ে রাখতাম, যত্নে মুড়িয়ে রাখতাম। আর আজকালের ছেলেরা দাঁত থাকতে তার মর্ম বোঝে না। ইয়া আল্লাহ, তাদের তুমি বউকে ভালোবাসার তৌফিক দান করো, আমিন। কেউ যেন লুচির মতো ফুলছে, তার ফেটে যাওয়ার আগেই চল সুগা, আমরা ওই দিকটায় যাই। জাঙ্কুককে 100% খেপিয়ে দিয়ে কেটে পড়লো দুইজন। এইদিকে জাঙ্কুক রাগে ফুঁসছে, শরীর গরম হয়ে আসছে। সাদা শার্টের উপর ব্ল্যাক কালার কোট খুলে ফেলে, কপালে পড়ে থাকা চুলের মধ্যে আঙ্গুল চালিয়ে পিছনে ঠেলে দেয়। গোল চশমার আড়ালে থাকা আখিদয় লাল রক্ত ধারণ করেছে। চোয়াল শক্ত রেখে বড় বড় পা ফেলে জাঙ্কুক হেঁটে গেল তের সামনে। হঠাৎ জাঙ্কুককে নিজের সম্মুখে দেখে কিছুটা চমকে গেল তে। সাদা শার্ট, কালো প্যান্ট, সব মিলিয়ে ছেলেটাকে বেশ আকর্ষণীয় লাগছে। তাই তো আর চোখে সেও অগণিতবার দেখেছে জাঙ্কুককে। কিন্তু ফর্সা মুখশ্রী এরকম লাল হয়ে আছে কেন? জাঙ্কুক কিছু একটা ভেবেই তের হাত চেপে ধরে বলল, চলো আমার সাথে। তে ভরকে যায়। এইভাবে জাঙ্কুকের হাত ধরে টেনে নিয়ে যাওয়াতে কিছুটা হলেও চমকে ওঠে মেয়েটা। তেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে একটা কোণ ঘেঁষে দাঁড় করায় জাঙ্কুক। তারপর তের সান্নিধ্যে গিয়ে তার পাশে পিলারে হাত রাখে। এরই মধ্যে শোনা যায় তের জিজ্ঞাসু কণ্ঠ, এইভাবে আমায় এখানে আনলেন কেন? সবাই কিভাবে দেখছিল? কি ভাববে সবাই? তের কথা একেবারে অগ্রাহ্য করে জাঙ্কুক তার পকেট থেকে রুমাল বের করে তের সামনে ধরে গম্ভীর স্বরে বলল, লিপস্টিক মুছো। জাঙ্কুকের কথায় তে হতচকিত হয়। জাঙ্কুকের কথা বুঝতে কিছুটা সময় লাগে তার। তার উপর ছেলেটা এত কাছে থাকাতে তে সুপ্তভাবে কাঁপতে শুরু করেছে। গলা জড়িয়ে আসছে তার। কি বলবে ভেবে পাচ্ছে না। ভ্রু কুঁচকে কম্পন কণ্ঠে বলল, কি? রিমুভ ইউর লিপস্টিক স্টুপিড। জাঙ্কুকের ঝাঁঝালো কণ্ঠে তের বুক ধক করে ওঠে। সময় ব্যয় না করে জাঙ্কুকের হাত থেকে রুমাল নিয়ে ঠোঁটে লেগে থাকা হালকা পিঙ্ক রঙের লিপস্টিক মুছতে থাকে। ড্রিঙ্কস আর খাবার খাওয়ার ফলে অনেকটাই উঠে গেছে, কিন্তু ওই আধ খাচরা লিপস্টিকও জাঙ্কুককে অশান্তিতে রেখেছে। জাঙ্কুক জানে তে তার মুখে কোনো প্রসাধনী ব্যবহার করে না। তারপরেও অজান্তে জাঙ্কুকের তের এই সামান্য সাহায্য অস্বস্তিতে ফেলেছে। তের ঠোঁট মোছা জাঙ্কুকের যেন পছন্দ হচ্ছে না। তাই খপ করে রুমাল কেড়ে নিয়ে নিজেই ঠোঁট মুছতে আরম্ভ করলো। এইদিকে তের অবস্থা কাহিল। জাঙ্কুকের আঙ্গুল যতবার তার অর্ধর স্পর্শ করছে ততবার যেন দক্ষিণা বাতাস তাকে ছুঁয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর জাঙ্কুক তের অবস্থা কিছুটা আঁচ করতে পারে। চোখ তুলে মেয়েটার দিকে তাকাতেই দেখলো সেও তার ডাগর আঁখি দিয়ে তাকেই দেখে চলেছে। চোখের কোণে পানি চিকচিক করছে। জাঙ্কুক ফট করে হাত সরিয়ে দেখলো মেয়েটার ঠোঁট লাল হয়ে গিয়েছে। রাগের চোটে জেদের বসে খেয়াল না করেই বাসন মাজার মতো মেয়েটার ঠোঁটও মেজে দিয়েছে। কেন করলেন এরকম? কান্না কোনো রকম আটকিয়ে তে জিজ্ঞাসা করে। ঠোঁট জ্বলছে তার। জাঙ্কুক গলা ঘেঁষে সোজা হয়ে দাঁড়ায়। এদিক সেদিক তাকিয়ে বলে, এরপরে আর লিপস্টিক দেবে না। কেন দেব না? আপনার কথা শুনতে যাবই বা কেন? রাগে দুঃখে তে শক্ত কণ্ঠে বলে কথাটা। জাঙ্কুক এবার মেয়েটার মুখের সামনে ঝুঁকে পড়ে, চোখে চোখ রেখে বলে, তুমি বাধ্য আমার কথা শুনতে। কিসের জন্য বাধ্য? কোন অধিকারে? অনেক কথা বলে ফেলেছো। আমি না বলেছি মানে না। কিসের জোর এত? আমি কোয়পির কাছ থেকে আবার লিপস্টিক দেব। কি করবেন আপনি? জাঙ্কুক এবার হুট করে তের কথায় বাঁকা হাসলো। তারপর অনেকটাই ঝুঁকে গেল মেয়েটার মুখের কাছে। একে অপরের থেকে দূরত্ব বজায়ের কামনা করা দুই মানব মানবী এখন একে অপরের সান্নিধ্যে অনেকটা কাছে, যাতে করে একে অপরের নিঃশ্বাস মুখে আছড়িয়ে পড়ছে। তে পিলারের সাথে নিজেকে মিশিয়ে ফেললে জাঙ্কুক আরো বেশি দূরত্ব গুছিয়ে সামনে এলো। কি এক স্লো কণ্ঠে বলল, রুমাল ছাড়াও আরো অনেক পদ্ধতিতে লিপস্টিক মোছা যায়। আন্ডারস্ট্যান্ড মিসেস তে? এরই মধ্যে জাঙ্কুকের ফোন বেজে ওঠে। তের দিকে তাকিয়ে পকেট থেকে ফোন বের করে কানে দেয়। তারপর কথা বলতে বলতেই চলে যায় মেয়েটার সামনে থেকে। এদিকে তে বরফ, শরীর এখনো জমে রয়েছে। তেও যে জানে জাঙ্কুকের এই আচরণের কারণ। হৃদয়ে খেলে যায় এক সুপ্ত অনুভূতির ঢেউ। লজ্জায় মুখে হাত দিয়ে হেসে ফেলল মেয়েটা। রাত প্রায় 9:40 কাছাকাছি। সমস্ত কিছু গুছিয়ে জাঙ্কুক গাড়ির দিকেই যাচ্ছিল। এমন সময় জাঙ্কুকের ফোন বেজে ওঠে। দেখে দাদু কল করেছে। ফোন রিসিভ করতেই দাদু বিচলিত কণ্ঠে বলল, দাদু ভাই, তেমা তোমার সাথে? না তো। কেন, ও তোমাদের সাথে বাড়ি যায়নি? না, আমরা জানি তুমি ওকে সাথে নিয়ে আসবে, তাই নিশ্চিন্তে আমরা বাড়ি চলে এসেছি। কিন্তু কিছুক্ষণ আগে থেকে তেকে কল করছি।
তার ফোন সুইচ অফ বলছে, আর এখন তুমি বলছো যে তে তোমার সাথেও নেই। দুশ্চিন্তা হচ্ছে দাদু ভাই, একটু দেখো না, যিশুকে জানালে ঘাবড়িয়ে যাবে। দাদুর কথা শুনে জাংকুকের বুকটা ধক করে উঠল। কোন রকম আশ্বাস কণ্ঠে বলল, আমি দেখছি, ঘাবড়ানোর কিছু নেই। সন্ধ্যা 7:30টার পর থেকেই মানুষজন বিদায় নিতে থাকে। সর্বশেষে আধা ঘন্টা আগেই নামজুন, যিশু, জিন আর দাদু রওনা দেয়। জাংকুক সমস্ত কিছু গুছিয়ে সবেমাত্র বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই দাদুর এই কল। অস্থিরতায় জাংকুক রীতিমতো ঘামছে, গলা শুকিয়ে আসছে, মাঝে মধ্যেই বুক কেঁপে উঠছে, বাজে চিন্তা মাথায় চেপে বসেছে। হন্তদন্ত হয়ে প্রতিটা কোণায় চেক করছে তেকে, হাত ছেড়ে ডাকছে বারবার, কিন্তু ফাঁকা পরিবেশে তার আওয়াজ ইকো হয়ে আবারও ফিরে আসছে। কপাল ঘর্মবিন্দুতে একাকার, মেয়েটা গেল কই? এদিক সেদিক খুঁজতে খুঁজতে জাংকুক একটা করিডোরের মাঝে গিয়ে দাঁড়ায়। কোমরে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। বুকের বাঁ পাশে শুরু হয়েছে চিনচিন ব্যথা। মেয়েটির থেকে পালানো হৃদয় এখন মেয়েটিকে নিজের চোখের সামনে দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে। বারবার মনে হচ্ছে মেয়েটাকে একবার সামনে পেলে লুকিয়ে রাখবে বহু বন্ধনে। দুশ্চিন্তা খেলে যাচ্ছে মস্তিষ্কে। নিজের সামনের চুল মুঠো করে ধরে সামনে ফেরার আগেই হঠাৎ জাংকুককে পিছন থেকে এক নরম হাতের স্পর্শ করে তাকে জড়িয়ে ধরে, শক্ত করে, দৃঢ়ভাবে, যেন জাংকুককে ছেড়ে দিলেই ও পালাবে। জাংকুক প্রথমে চমকিয়ে যায়, মূর্তির মতো দাঁড়িয়ে রয় কিছুক্ষণ। নিঃশ্বাস ভারী হয়ে আসে। বুঝতে বাকি থাকে না তাকে শক্তভাবে পিছন থেকে জড়িয়ে ধরে রাখা মানুষটা আর কেউ না, তে। মেয়েটা থরথর করে কাঁপছে, যা জাংকুক উপলব্ধি করতে পারছে। মেয়েটির মাথা জাংকুকের কোমরের কাছে। মেয়েটির গরম শ্বাস জাংকুকের পিঠে এসে পড়ছে, তাতে সর্বাঙ্গ শিহরিত হয়ে জমে যায় জাংকুক। জাংকুকের মনে প্রশ্ন জাগলো, মেয়েটার হঠাৎ হলো কি?